৭০ অনুচ্ছেদের পরিবর্তন তো অনিবার্য। যদি নিম্নকক্ষ ৪০০ জনের হয় তাহলে ধরুন ১০০ জনের একটা হতে পারে। রাষ্ট্র সংস্কার একটা চলমান বিষয়, কিন্তু নির্বাচনের পদ্ধতির সংস্কার কিন্তু চলমান বিষয়। প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে না পারি তাহলে কেবলমাত্র একটা দুটো অফিসের মধ্যে ক্ষমতার বন্টনই যথেষ্ট হবে না। আমরা যেটা মনে করেছি কমিশন, সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল কতগুলি আদর্শের উপর ভিত্তি করে, তার মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এবং পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সকলকে অন্তর্ভুক্ত করা। এক ধরনের বহুত্ববাদী সমাজে আমরা থাকি, সেই জায়গাগুলোকে ইনকর্পোরেট করা। আর গণতন্ত্রের আকাঙ্ক্ষা তো সবসময় বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এই জায়গাগুলিকে আমরা মনে করি যে এগুলিকে ধারণ করা দরকার আমাদের সংবিধানের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ফাংশনাল আসপেক্ট, একেবারে দেশটা কীভাবে শাসিত হবে। গত 52 বছরের অভিজ্ঞতাটা কী? আমাদের 52 বছরের অভিজ্ঞতাটা হচ্ছে যে সংবিধানে এমন সব ব্যবস্থা করা হয়েছে যেগুলো আসলে এই গণতান্ত্রিক জবাবদিহিমূলক কোনো ব্যবস্থা তৈরি করা যাচ্ছে না, বরঞ্চ ক্রমানুগতভাবে 17টা সংশোধনের মধ্যে দিয়ে আমরা সেখান থেকে সরে এসেছি। গত 16 বছরের মধ্যে তাই দেখলাম। তাহলে কী করতে হবে? আমাদের প্রস্তাব থাকা উচিত, সুপারিশটা থাকা উচিত, রাজনৈতিক দলগুলির চেষ্টাটা থাকা উচিত একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক ব্যবস্থা। ক্ষমতা যাতে এককেন্দ্রিকৃত না হয়। ক্ষমতা এককেন্দ্রিকরণ একদিকে যেমন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ঘটেছে, স্থানীয় শাসনের ক্ষেত্রে স্থানীয় যে প্রতিনিধিত্ব, স্থানীয় সরকার দুর্বল হতে প্রায় মানে নামে মাত্র উপস্থিত। তাহলে এটাই করতে হবে, ভারসাম্য তৈরি করতে হবে। এগুলো হচ্ছে ফাংশনাল আসপেক্ট, ক্ষমতার এককেন্দ্রিকরণ রোধ, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, আপনার স্থানীয় সরকারকে শক্তিশালী করা, এবং পার্লামেন্টের মধ্যে যে সমস্ত কমিটি আছে সেগুলিকে শক্তিশালী করা। ফলে জবাবদিহিতাটা কেবলমাত্র ক্ষমতার ভাগবন্টনের মধ্যে দিয়ে তো ভারসাম্য তৈরি করা যাবে না, এটা সাহায্য করবে। এই জায়গাগুলিকে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করি। সংসদের আকার আপনি এই দিক থেকেও যদি বিবেচনা করে যে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় আমরা 7.5 কোটি মানুষ ছিল, নাগরিক ছিল, এখন প্রায় 18 কোটি। তো সকলের ভয়েস যদি আমরা ইনকর্পোরেট করতে চাই, আরও ছোট ছোট আকারে নিতে চাই, তাহলে সংসদের আসন বাড়াতে হবে, যাতে করে নাগরিকরা তাদের প্রতিনিধির সঙ্গে আরও সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারে, তাদের দাবি দেওয়াগুলি যেন সংসদের সদস্যরা বুঝতে পারেন, আইন প্রণয়নের ক্ষেত্রে তার প্রতিফলন করতে পারেন। একটা আরেকটা দিক হচ্ছে যে বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্বের জায়গাটা নিশ্চিত করতে হবে। এখন যে ব্যবস্থাটা আছে এটা আসলে এক অর্থে অগ্রহণযোগ্যই বলবো না, তাই না? তো তাহলে সরাসরি প্রতিনিধিত্ব করার ব্যবস্থা করতে হবে। এগুলি যদি আপনি ইনকর্পোরেট করেন তাহলে দেখবেন সংসদের আকার তো বড় করার প্রয়োজন। অনেকে হয়তো বলবেন যে ধরুন গত 52 বছরের অভিজ্ঞতা থেকে বলেন যে এত টাকা এই খরচ হয় ইত্যাদি। তো সেটা একটা বিবেচনা, কিন্তু সেই বিবেচনা হচ্ছে বড় বিবেচনা কোনটা? নাগরিকের প্রতিনিধিত্বের বিবেচনা, তার কণ্ঠস্বরের নিশ্চয়তার বিবেচনা তো করতে হবে। সেই সমস্ত কারণে আরেকটা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা যারা বলেছে তাদের যুক্তিটা অত্যন্ত মানে শক্তিশালী যুক্তিটা কি, যে সকলের প্রতিনিধিত্ব আপনার করতে হবে। ধরুন 10% ভোট পেলেন, তার কোনো প্রতিনিধি থাকবে না, এই 10% বাংলাদেশের নাগরিক, তার তো একটা কণ্ঠস্বর কথা দিতে হবে, তাই না? তদুপরি হচ্ছে যে আমরা দেখতে পাই যে এক কক্ষ বিশিষ্ট এক জায়গায় যদি ক্ষমতাকে একটা দল কেন্দ্রীভূত হয়ে যায়, যদি তারা ধরুন 32, 33, 40% ভোট পায়, এক বিশাল সংখ্যাগরিষ্ঠতার জোর তার তৈরি, সেটা ফার্সি করার কোনো জায়গা নেই। তাহলে সেটা করতে হবে। এই সব যুক্তি যারা দিয়েছে আমাদের কাছে মনে হয়েছে এর অনেকটাই গ্রহণযোগ্য। পৃথিবীর অন্যত্র আছে, আমরা সেগুলিও বিবেচনা করেছি। আমি বারবার যেটা বলি যে আমরা আমাদের গবেষকরা আমরা বাংলাদেশের বাইরে 120টা সংবিধান পর্যালোচনা করেছি। পর্যালোচনা মানে হচ্ছে
A to Z সবই করেছি এটা দাবি করা ঠিক না। আমরা কতগুলো বিশেষ সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করেছি, সেগুলো আমরা দেখে তুলনা করেছি। এই বিবেচনায় আসলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জায়গাটি এসেছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা ছোট একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আর যেহেতু আপনার নিম্নকক্ষ বলে যেটা, সেটা জাতীয় সংসদ, সেইটা যেহেতু আর একটু বড় হবে আকারে, আলোচনার জায়গা তৈরি হবে, এবং আমরা আশা করছি যে আমাদের সুপারিশের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যেন মানে সংসদ সদস্যরাই তাদের দলের নেতা নেত্রীদেরকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনতে পারে। কারণ তারা তো প্রতিনিধি, মানুষ তো তাদের পাঠিয়েছে এই কারণে। সেটা যদি আমরা করতে পারি তাহলে একটু ছোটো আকারের উচ্চকক্ষ, ধরুন মানে যদি নিম্নকক্ষ 400 জনের হয় তাহলে ধরুন 100 জনের একটা হতে পারে, এরকম একটা বিবেচনা আছে। এখানে দুটো জিনিস আপনাদের বিবেচনা করতে হবে। এই যে ভারসাম্যের কথা আমরা বলছি, কেন বলছি? কারণ প্রধানমন্ত্রী ক্ষমতা কেন্দ্র করবে, তো শুধুমাত্র ভাগ করে দিলে হবে না। ভাগ করলে এটা সহায়তা করবে, কিন্তু ভাগ করে দিলেই যে সেটা সমাধান হয়ে তা না। মানে খুব খুব মানে যদি খুব ক্রুডলি এখন যে পদ্ধতিতে রাষ্ট্রপতি তৈরি হন, তাহলে ক্ষমতা ভাগ করে দিয়ে কী লাভ হবে, তাই না? 48 অনুচ্ছেদ বলছি যে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতিকে তো আরেকজন ব্যক্তি আপনি দিয়ে আপনি তাকে বললেন যে এই নেন 50 ভাগ আপনার হাতে, তারপরে বলেই তারপরের মুহূর্তে ওইটা কিন্তু আমার কথা মতো আপনি করবেন। তাহলে শুধুমাত্র এইভাবে বিবেচনা না করবেন, এটা প্রয়োজন। দুটো অফিস, আমি তো দুটো ব্যক্তি হিসেবে দিচ্ছি, দুটো অফিসের মধ্যে এক ধরনের কিন্তু আরও রাষ্ট্রযন্ত্র আছে, সেগুলির মধ্যেও ভারসাম্যের জায়গাটা তৈরি করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে না পারি, তাহলে কেবলমাত্র একটা দুটো অফিসের মধ্যে ক্ষমতার বন্টনই যথেষ্ট হবে না। আমরা আছি সংবিধান সংস্কারের বিষয়ে আছি, একটি কমিশন আছে, তারপরে এগুলির মধ্যে এক ধরনের সামঞ্জস্য বিধান করতে হবে। আমরা কথা বলেছি, কিন্তু একটা সামঞ্জস্য শেষ পর্যন্ত বিধান করতে হবে। আমি একটু কম বললাম, ধরুন সংবিধান সংস্কার কমিশন একরকম কথা বললো, আবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনার এটা বলতেই পারে, তারা এক ধরনের অংশীজনের সাথে কথা বলেছেন। আমরা এগুলো একটু সমন্বয় করতে হবে। একটু সমন্বয় পর্যন্ত আমরা দেখি যে আসলে কোন পদ্ধতিটা কার্যকর, গ্রহণযোগ্য এবং রাজনৈতিক দলসহ জনগণের আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করে। পৃথিবীর সর্বত্রই যে সমস্ত জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, সেগুলি যদি আপনি পর্যালোচনা করেন তাহলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে ওভারসিইং ক্যাপাসিটি, যেটা তৈরি, যে নিম্নকক্ষ যে কাজগুলো করছে তার কিছু কিছু জিনিস আসলে তার উপর এক ধরনের মানে নজরদারি করা, তাকে এবং যেটাকে আমরা বলবো যে মনিটরিং অ্যান্ড ওভারসিইং একটা ভূমিকা তাকে নিতে হবে। এটাই দেওয়া হয় সর্বত্রই তাই। এককভাবে যেন একটা হাউস, সেটা আপনি যদি যে কোনো যেখানেই আছেন সেখানে যে করতে পারবেন, তো সেই জায়গাটা আমরা তৈরি করি। 70 অনুচ্ছেদের পরিবর্তন তো অনিবার্য। এর তো আপনি এটা আমার ধারণা, আমি যদি মানে আমার স্মৃতি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, 1972 সাল থেকে এই বিতর্কের মধ্যে আমরা আছি, এবং প্রতিবারই কিন্তু সকলেই কিন্তু দুর্বলতার কথাই বলেছেন। হ্যাঁ, অনেকে বলেন যে ফ্লোর ক্রসিং না থাকলে, পাকিস্তানের অভিজ্ঞতা তো একটা ড্রাইভ করেছিল যে ফ্লোর ক্রসিং, কিন্তু ফ্লোর ক্রসিংয়ের ওই বিপদটা এড়াবার চেষ্টা করে যা করা হয়েছে সেটা আরও বড় বিপদ ডেকে নিয়ে এসছে। ফ্লোর ক্রসিংয়ের জায়গার চেয়েও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে দলগুলোর উপর নিয়ন্ত্রণ রাখার জন্য, তার পার্লামেন্টারি পার্টির উপর নিয়ন্ত্রণ রাখার জন্য হুইপের ব্যবস্থা আছে। তো তাহলে দলগুলো তাদের আদর্শিক জায়গা থেকে যদি কাজ করে, তাহলে তো এই হুইপের সিস্টেম থাকার পর সেটা আমাকে এমন ব্যবস্থা করতে হবে যে সেগুলির মধ্যেই যেন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
দুই রকম সুপারিশই আছে। যে কমানের কথা বলা হচ্ছে যে দীর্ঘমেয়াদে থাকলে আসলে এক ধরনের প্রবণতা তৈরি হয় ক্ষমতা অপব্যবহারের। সীমিত করাই বোধ হয় ভালো আর কি যতটা, কিন্তু একটা ফাংশনাল টাইম তো দিতে হবে। আপনি হঠাৎ করে 1 বছরের জন্য কিন্তু ক্ষমতায় আসতে চাইবেন না, সেটা গভর্নেন্সের জন্য ঠিক। তাহলে একটা রিজনেবল টাইম, কিন্তু যেটা আসলে এইরকম ধারণা না দেয় যে আমি দীর্ঘমেয়াদে আছি। এই জায়গাটা একটু অপেক্ষা করুন দেখার জন্য। কিভাবে বাস্তবায়িত হবে সেই সুপারিশ করা আমাদের এখতিয়ারের মধ্যে নাই। আমাদের যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে প্রজ্ঞাপনটা পড়লে দেখবেন যে দুটো জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে এখনকার সংবিধান পর্যালোচনা করা, যে বিদ্যমান সংবিধান পর্যালোচনা। বিদ্যমান সংবিধান তো অকস্মাৎ গতকাল তৈরি হয়নি, তার একটা ধারাবাহিকতা আছে। আমরা সেই ধারাবাহিকতা সেই পর্যালোচনাটা করেছি ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, সংবিধান। এটা আমাদের ম্যান্ডেট। আর একটা ম্যান্ডেট আমাদের কি, যে এটাকে ডেমোক্রেটাইজ করার জন্য, এদের একটু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কি কি করতে হবে আমরা সেটা বলেছি। এই অর্থে আপনি ভাগ করতে পারেন হাউ অ্যান্ড হোয়াট। আমরা হোয়াটটা বলেছি, হাউটা রাজনীতিবিদদের জন্য। বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশি, এটা নিয়ে তো কোনো রকম সংশয়ের কোনো কারণ নেই। আমরা একটা পরিচয়ে পরিচিত হই না, প্রত্যেকটা নাগরিক বিভিন্ন পরিচয়ে পরিচিত। ধর্মের ভিত্তিতে হন, জাতির ভিত্তিতে হন, ভাষার ভিত্তিতে হন। এটি তো বাংলাদেশ, একটা বহুত্ববাদী সমাজ। এবং এই সমস্ত হঠাৎ করে 2024 সালে বা 1971 সালে বা 1990 সালে দীর্ঘদিন সমাজ আমাদের। আমরা তো একত্রেই থেকেছি, আমরা তো পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দিয়ে, সেটা তো আছে, সেটাই থাকবে। একটা বস্তুবাদী সমাজ আছে, সেই সমাজে বিভিন্ন পরিচয়ের মানুষ আছে, তাদেরকে ইনক্লুড করতে হবে। ইনক্লুশনের পথ, বিভিন্ন রকম পথ আছে। আত্মপরিচয় যেমন একটা বিষয়, তাকে আপনি তার অধিকার কতটা প্রতিষ্ঠা করছেন সেটা একটু বড় ব্যাপার। তো আসলে আমরা অধিকারের কথা বলি। দলীয় প্রধান, সরকার প্রধান, সংসদ নেতা এবং সংসদীয় দলের প্রধান, চারটি জায়গায় মানে পদ যখন এক ব্যক্তির কাছে যায়, কী পরিণতি হয় আমরা কি দেখি নেই? তাহলে যৌক্তিকভাবে আমার কি প্রশংসা করা উচিত? এটা ঠিক, এটা আমাদের জন্য ভালো হয়নি, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। আমরা যদি উচ্চপক্ষে প্রতিনিধিত্বের কথা বলি মানুষের, তাহলে এটা বিবেচনা করতে হবে কী পরিমাণ জনসমর্থন আছে, কী পরিমাণ ভোট তারা পেলেন। কারণ জনগণের প্রতিনিধিত্ব করাটা নিশ্চিত করা হলে সেটা দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাইছে, ওইটার জন্য তো নিম্নকক্ষে তারা পাবেনই আসল। যদি কিছু ব্যবস্থা তো থাকা জরুরি, যাতে করে যারা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত না তারা যুক্ত হতে পারেন আর কি। আর যেহেতু এটা আপনার রাজনৈতিক দলই নির্ধারণ করবে, তারা তো ওই আসনে যেহেতু তাদের জন্য আলাদা করে ভোট দিতে হচ্ছে, তাই না? ধরুন আপনাকে কেউ যদি কোনো দল মনে করে যুক্ত করতে চাও, তাদেরকে যুক্ত করতেই পারে। রাজনৈতিক দলগুলোই তো রাজনৈতিক দলের বাইরের লোকজনকে আনতে পারে, নিষেধ করছেন না। সকলের জন্য অংশগ্রহণের জায়গাটা তৈরি এবং এইটা সকলের প্রতিনিধিত্ব যেন রাজনৈতিক দলগুলো নিশ্চিত করে, সেটার জন্য আমরা বলব। কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তো নাগরিকদের প্রতিনিধিত্ব করে, তো নাগরিক তো বিভিন্ন ধরনের, শ্রেণীতে বিভক্ত, পেশায় বিভক্ত, তারা তাদেরকে প্রতিনিধিত্ব করবেন, তাদেরকে যুক্ত করবেন না, করবেন।
আমরা একটু রাজনৈতিক দলগুলোর ব্যাপারে একটু সন্দিহান থাকি, একটু স্কেপটিক্যাল হই। আমি অতটা স্কেপটিক্যাল হওয়ার পক্ষপাতী না। দেশ রাজনীতিবিদরাই তো চালিয়েছেন, এতটা পথ তো আসলাম, সেটা তো একটা বড় অংশ রাজনীতিবিদরাই চালিয়েছেন দেশ, তাই না? তো রাখি, একটু আস্থা রাখি।